চিঠি লেখা বা প্রতিবেদন এরকম কিছু একটা করেছিলাম। কি করেছিলাম আমরা? কোঅর্ডিনেট কর সোহম, একটু কোঅর্ডিনেট কর স্যারের সঙ্গে। রিপোর্ট রাইটিং, আচ্ছা, প্রতিবেদন। এবং প্রতিবেদনের প্রভাবকে আমরা যে প্রতিবেদনটা করেছিলাম সেটা ঘটনা কেন্দ্রিক, তাই তো? না সম্পাদকীয়, এডিটোরিয়াল রিপোর্টিং? না, ঘটনা কেন্দ্রিক ছিল, রক্তদান শিবির এটা করিয়েছিল। মানে ঘটনা কেন্দ্রিক, আমরা এডিটোরিয়ালটা করিনি। আচ্ছা, এডিটোরিয়াল আমরা করবো পরে, আজকে নয়। আমাদের না, এডিটোরিয়াল আজ হবে না। আজকে আমরা যেটা করব সেটা ডব্লিউবিসিএস এর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, এবং সেটা হচ্ছে বোধ পরীক্ষণ। প্রত্যেক বছর ডব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্নপত্র যদি তোমরা দেখো, সেখানে নিশ্চয়ই দেখছো যে মেইন এক্সামে বোধ পরীক্ষণ একটা খুব ইম্পর্টেন্ট টপিক। 40 নম্বর থাকে। আর সবচেয়ে যেটা মুশকিল হয় বোধ পরীক্ষণে, যে 4টে প্রশ্ন অ্যাভারেজ, সেই 4টে প্রশ্নের প্রত্যেকটায় 10 করে নাম্বার। বাট 10 নম্বরের জন্য কতটা লিখবো, কিভাবে লিখবো, এটা সবার কাছে খুব কনফিউজিং বিষয়। আমি এক্সপেক্ট করব তোমরা প্রিভিয়াস ইয়ারের যে বোধ পরীক্ষণের প্রশ্ন এসছে সেগুলো নিশ্চয়ই দেখেছো, কি ধরনের এসছে, কিভাবে উত্তর লিখতে হয় সেটা আজকে আমরা দেখব। বোধ পরীক্ষণের ক্ষেত্রে অবভিয়াসলি একটা মডেল প্যাসেজ নিয়ে আমরা বিষয়টাকে দেখব। তার আগে কয়েকটা কথা বলে দিই বোধ পরীক্ষণের জন্য। প্রথম যেটা বলার, মূল যে প্যাসেজটা আছে, যখন তুমি কোশ্চেন পেপারটা পাচ্ছ, সেই কোশ্চেন পেপারটা পাওয়ার পরে প্রথমে জাস্ট একটু দেখে নাও প্রশ্ন ছাড়া প্যাসেজটা পড়ে। তার মানে প্যাসেজের নিচে তো প্রশ্ন দেওয়া আছে, কিন্তু তুমি সেই প্রশ্ন পড়বে না, আগে ডিরেক্ট প্যাসেজটা পড়ো। প্যাসেজটা পড়লে কি হবে, সেখানে কি বলা রয়েছে, কি কন্টেন্ট আছে না আছে, এটা সম্পর্কে তোমার একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে গেল। সেকেন্ড টাইম এবার 4টে প্রশ্ন অ্যাভারেজে থাকে, সেই 4টে প্রশ্ন পড়ো। প্রশ্নটা করার পরে আবার চলে যাও প্যাসেজে, এবারে মার্ক করো 1 নম্বর প্রশ্নের উত্তর কোন জায়গায় আছে, 2 নম্বর প্রশ্নের উত্তর কোন জায়গায় আছে। এই মার্কিং করতে গিয়ে একটা জিনিস তুমি রিয়েলাইজ করবে, ধরা যাক একটা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, তার উত্তরটা মূল প্যাসেজে আছে ঠিকই, কিন্তু আমি ঠিক যেভাবে চাইছিলাম সেভাবে নেই। কিরকম ব্যাপারটা? আমি যেভাবে চাইছিলাম মানে মানে আমাকে একটা 10 নম্বরের উত্তর লিখতে হবে, সেই 10 নম্বরের উত্তরের মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়ালস কিন্তু নেই। 1 লাইন, মেবি 2 লাইন, সেই 1-2 লাইনে প্রসঙ্গটাকে সেরে ফেলা আছে। তাহলে আমি 10 নম্বরের জন্য কিভাবে লিখবো? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে 10 নম্বরের জন্য যদি আমাকে লিখতেও হয়, কতটা লিখবো। আমি প্রথম চলে আসি কতটা লিখবো সেই ব্যাপারে। একটা 10 নম্বরের কোশ্চেন যেটা বোধ পরীক্ষণে থাকবে, তার জন্য ম্যাক্সিমাম শব্দ, ম্যাক্সিমাম 70 থেকে 80, মানে 100-র ওপারে যেন না যায়। এটা একটু আমাদের টিপিক্যাল কনসেপ্টে অড মনে হবে, কারণ আমরা তো স্কুল লেভেল থেকে চিরকাল নম্বরের সাথে শব্দ সংখ্যার যোগ আছে এইরকম একটা বিষয় জেনে এসেছি, এবং জেনে এসেছি যত বেশি নম্বর তত বেশি শব্দ। কোয়ান্টিটি এক্ষেত্রে কোনো ম্যাটার করবে না, ম্যাটার করবে হচ্ছে কোয়ালিটি। হার্ডলি 80 থেকে 90, মানে 100 ক্রস করবে না, তার মধ্যে একটা প্রশ্নের উত্তর বেঁধে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে মূল প্যাসেজ থেকে তুমি ভাবনা নাও, মূল প্যাসেজ থেকে তুমি ইনফরমেশন নাও, কিন্তু মূল প্যাসেজের বাইরে গিয়ে কোনো কথা তোমার উত্তরের মধ্যে যেন না আসে। সেটা কিভাবে সম্ভব? না, সম্ভব হচ্ছে আমরা সেই মাধ্যমিকে একসময় ভাব সম্প্রসারণ করতাম। মনে করে দেখো, সেই ভাব সম্প্রসারণে 2টো লাইন দেওয়া ছিল। আচ্ছা, এখন কমেন্ট করো না, আমি কমেন্ট করার জন্য পরে সময় নেব, ঠিক আছে? এখন কমেন্ট করলে আমিও উত্তর দিতে পারবো না, কমেন্টটা মিস হয়ে যাবে, তোমরাও উত্তর পাবে না। আমি বলবো যে তোমরা কমেন্ট করো, তখন তোমরা কমেন্ট করবে। আচ্ছা, কি হচ্ছে না, আমরা যখন ভাব সম্প্রসারণ করতাম, আমরা মূল প্যাসেজ থেকে, মানে মূল যে 2টো লাইন, সেই 2টো লাইনকে অনেকটা এলাবোরেট করতাম। বোধ পরীক্ষণের ক্ষেত্রেও তোমার কাজটা কিন্তু ঠিক তাই। কি কাজ তোমার?
কাজ হচ্ছে যে ওই মূল যে প্যাসেজটা, সেই প্যাসেজ থেকে যে দুটো লাইনে তোমার লেখার যে মূল বক্তব্যটা রয়েছে, সেই লাইনটাকে সামহাউ তোমাকে এলাবোরেট করতে হবে, অ্যানালিসিস করতে হবে, ব্যাখ্যা করতে হবে। সেই ব্যাখ্যা করতে গিয়ে তুমি বিষয়টাকে ভেঙে বলো, বুঝিয়ে বলো, কিন্তু বাইরে থেকে কোনো ইনফরমেশন সেখানে অ্যাড করবে না। অর্থাৎ এই যে কথাটা বলা হচ্ছে বোধ পরীক্ষণ, তার মধ্যেই তো লুকিয়ে আছে কম্প্রিহেনশন। কম্প্রিহেন্ড করা মানে কি? কম্প্রিহেন্ড করা মানে একটা অজানা বিষয়কে দেখে আমি কতটা কম্প্রিহেন্ড করতে পারলাম, কতটা বুঝতে পারলাম, সেই বিষয়টাকে বোঝা, সেটাকেই তো বলা হচ্ছে কম্প্রিহেন্ড করা। তো এই বিষয়টা মাথায় রেখে, আচ্ছা কি একটা হচ্ছে এখানে, কি হয়ে গেল ব্যাপারটা? আপনার নোটটাকেই ওখানে স্যার প্রেজেন্ট করা হচ্ছে, আপনি যেটা অভিষেক স্যারকে ও পাঠালেন। আচ্ছা 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 আচ্ছা, ফাইন ফাইন ফাইন, এক্সেলেন্ট। আচ্ছা তাহলে এখন কি এটা এখানে দেখা যাবে নাকি, না সবাই পেয়ে যাবে কি? হ্যাঁ স্যার, সবাই পেয়ে যাবে, প্লাস এখন এখানে দেখা যাবে, ওটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, এখন সবাই দেখতে পাবে এটা এখন। মানে তাহলে আমি, স্ক্রিনে এই মুহূর্তে আর আপনাকে দেখা যাবে না, তার পরিবর্তে লেখাটা দেখা যাবে ঠিক আছে, স্ক্রিনে। আমাকে দেখার কোনো প্রয়োজন নেই, আপনি লেখাটা দেখতে পেলেই হবে। একদম একদম স্যার। আহ, আচ্ছা, যদি আচ্ছা স্ক্রল করতে হয় আমাকে একটু কেউ ইনফর্ম করে দেবে, কারণ আমি ভয়েস অফ থাকছি, ঠিক আছে? দীপন বা সোহম আমায় একটু জানিয়ে দিবি যে উপরে ওঠানো বা নিচে নামাতে যদি হয় লেখাটা, ঠিক আছে? তো হ্যাঁ, আমি লেখাটা একটু করবো। আমি তখন আমার দরকার হবে, মানে স্ক্রল না করলে বিষয়টা বোঝাও যাবে না। ঠিক আছে, আমি বলে দেবো, আমি এখানে বলে দেবো স্ক্রল করতে, তাহলে বাকিরা তো জানতে পেরে যাবে সেখানে। ঠিক আছে, ওকে। হুম, যেটা বলছিলাম, আপাতত এটাকে অফ রাখতে পারেন, মানে আপাতত প্রয়োজন নেই, মানে আমি আগে বিষয়টা বলে দিই, তারপরে আমি নেবো। না হলে এখন কি হবে, এটা থাকলে স্টুডেন্টদের কনসেন্ট্রেশন এখানে চলে যাবে। হ্যাঁ, এবার তাহলে ওই উত্তরটা ওখান থেকে নিয়ে আমাকে কিন্তু কম্প্রিহেন্ড করে বিষয়টাকে অ্যানালিসিস করতে হবে। সুতরাং তুমি যদি বলো যে কি করে এটা কম্প্রিহেন্ড করবো স্যার, আমার মানে বোধের পরীক্ষা আমি কি করে দেবো, সত্যি কথা বলতে তুমি কি করে তোমার বোধের পরীক্ষা দেবে এটা আমি বলতে পারবো না। মানে এটা একটা ডেভেলপমেন্টের বিষয়। ঠিক আছে, একটা অচেনা টপিক পড়ে সেখান থেকে নির্যাসটাকে নিয়ে আসা, এসেন্সটাকে বোঝা, এটা প্র্যাকটিস। মানে আমি প্রত্যেকটা ক্লাসে হয়তো একই কথা বলি রাইটিং স্কিলের ক্ষেত্রে, যে প্র্যাকটিসটা খুব দরকার। আসলে এটা ছাড়া তো সেকেন্ড কোনো অপশন নেই। ইভেন বোধ পরীক্ষণ বিষয়টা তাদের কাছে অনেক সহজ হবে যাদের একটু পড়ার বইয়ের বাইরে অন্যরকম বই পড়ার অভ্যেস আছে। কারণ দেখো, পড়ার বইটা আমরা পড়ি খুব কেজো প্রয়োজনে, আমরা খুব প্র্যাগম্যাটিক একটা জায়গা থেকে আমরা পড়ি, কিন্তু তার বাইরে যে পড়াশোনাগুলো আমরা করি সেগুলো আনন্দের জন্য করি, এবং সেখানে আমাকে বুঝতেই হবে এমন কোনো মাথার দিকে কেউ দেয়নি, তবু আমরা বুঝে চেষ্টা করে আনন্দ নেওয়ার চেষ্টা করি। তো সেই জিনিসটা যারা পারবে, আমার মনে হয় তারা কিন্তু বোধ পরীক্ষণে অনেকটাই অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে। তো এই হচ্ছে ওভারঅল বোধ পরীক্ষণ সম্পর্কে আমরা বললাম। এইবার তোমরা তোমাদের কমেন্ট গুলো করো, আমি জাস্ট 3 থেকে 4 মিনিট কিছু কমেন্ট নেব, তারপরে আমি এই প্যাসেজে চলে যাব। দেখি কার কি বলার আছে, বলো। কারোর কিছু বলার থাকলে কমেন্ট করতে পারো এবারে। কারো কিছু বলার থাকলে কমেন্ট করো, তোমার স্যারের কমেন্ট তোমাকে জানা হবে। অবকাশ আবি সাতরা একটা কোশ্চেন, করো। আবি সাতরা আমার কমেন্ট করতে কোশ্চেন বলা ছিল। হয়েছে। আচ্ছা, কমেন্টে বলো। আচ্ছা, অবকাশ 80 ওয়াট, বলতে হ্যাঁ স্যার 80 ওয়াট বললো, হ্যাঁ 80 থেকে 90, 100 যেন ক্রস না করে। আচ্ছা, আর তারপরে আর কি কমেন্ট করলো কে? আকাশরাজ কমেন্ট করছে, ফার্স্টে কি পুরো প্যাসেজটা পড়ে নেবো? হ্যাঁ, প্রথমে কোশ্চেন পেপার পেলাম, আমি বোধ পরীক্ষণ করব। আচ্ছা, এখানে একটা কথা বলি যে আমাদের কিউরিসিটি থাকে বটে, প্রথমেই কোশ্চেন পেপার পেয়ে বোধ পরীক্ষণ করতে যেও না। কারণ তুমি যদি দেখো যে বোধ পরীক্ষণে দেখা যাচ্ছে যে খুব ভালোভাবে বুঝতে পারছো না, তখন দেখা যাবে রিপোর্টের টপিকটা তোমার কমন ছিল, ভালোভাবে লিখতে পারতে, কিন্তু সেটা তুমি মিস করে গেলে কেন, মাথার মধ্যে ঘুরছে বোধ পরীক্ষণটা আমি পরিষ্কার বুঝতে পারিনি। যখন বোধ পরীক্ষণ করবে তখনই তুমি জাস্ট ওটা পড়ো, তার আগে পড়ো না, আগে পুরো প্যাসেজ পড়ো, তারপর কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ার পরে আবার প্যাসেজ পড়ো। হ্যাঁ, তারপরে একজন লিখেছে সাধু ভাষায় লিখতে হবে না চলিত ভাষায়? প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা পরীক্ষা বলে শুধু না, অপশনাল হোক হোক, যেখানে বাংলা লিখবে সাধু ভাষার কোনো জায়গা নেই, চলিত ভাষাতেই লিখতে হবে। শুধু এইটা বলে নয়,
যে কোনো জায়গায় বাংলা লেখা, যে কোনো জায়গায়। আর স্যার কোশ্চেনের অ্যান্সারে জাস্ট ভিতরের প্রিসাইজ ভার্সনটা লিখবো অ্যান্সারে? না, প্রিসাইজ ভার্সন নয়, এখানে কিন্তু একটু উল্টো। কারণ আমরা এই প্যাসেজটা করলেই বুঝতে পারবে তোমরা যে মূল প্যাসেজের মধ্যে না খুব সংক্ষেপে বিষয়টা দেওয়া আছে, ওটাকে আরো প্রিসাইজ করলে তো ছোট হয়ে যাবে। ওটাকে একটুখানি অ্যানালিসিস করব, বিশ্লেষণ করতে হবে, প্রিসাইজ নয়, এটা কিন্তু সারাংশ নয়। আচ্ছা, তারপর তারপর বলছে স্যার যে একটা কোশ্চেনের অ্যান্সারের সাথে আরেকটা কোশ্চেন যদি কিছুটা ওভারল্যাপ করে গেলে কি প্রবলেম হবে? খুব ভালো প্রশ্ন। এটা এটা অনেক ক্ষেত্রেই হয়। এটার জন্য না প্রথমে একটা প্ল্যানিং করতে হবে। তুমি প্রথমবার প্যাসেজটা পড়লে, পড়ার পরে কোশ্চেন করে আবার যে সেকেন্ড টাইম প্যাসেজ করছো, এবার কিন্তু তোমার মাথায় আছে কি কি প্রশ্ন এখান থেকে এসছে। এখানে তুমি চেষ্টা করো এমন ভাবে মার্কিং করতে যেন ওভারল্যাপ না করে। একটা কথা, একটা প্রসঙ্গ হয়তো ওভারল্যাপ করতেই পারে। যদি ওভারল্যাপ করে একটা প্রসঙ্গ, পুরো প্রশ্ন কখনো ওভারল্যাপ করবে না, কখনোই করবে না, সেইভাবেই দেওয়া হয়। যদি একটা দুটো প্রসঙ্গ ওভারল্যাপ করেও যায়, ল্যাঙ্গুয়েজ পাল্টে লেখো। একই ল্যাঙ্গুয়েজে কিন্তু কখনোই লিখবে না, ওভারল্যাপ করলেও লিখবে না একই ল্যাঙ্গুয়েজ। তারপর বলছে কোনো কোশ্চেনে কি কোটেশন দেওয়া যাবে? না, কোটেশন দেওয়া যাবে না। যদি মূল প্যাসেজে কোনো কোটেশন থাকে তাহলে সেটাও দেবো না, নিজের ভাষায় লিখবো। বাইরে থেকে কোনো কোটেশন আমদানিও করবো না কোনোভাবে। নেক্সট। স্যার একজনকে স্যার প্যাসেজের বাইরে কিছু বলবো না, আবার প্যাসেজে এনাফ মেটেরিয়াল নেই, তাহলে 80 ওয়ার্ডের মতো লিখবো কি? নতুন ইনফো না দিয়ে শুধু ব্যাখ্যা দিয়ে ভাব সম্প্রসারণের মতো? একদম ভাব সম্প্রসারণের মতো। ইনফরমেশন চাইছে না, এখানে ইনফরমেটিভ ব্যাপার থাকে না। যেটা একটা কথায় বলা আছে সেটাকে তোমাকে 3টে বাক্যে বলতে হবে। এটা আমরা করতে অভ্যস্ত, আমাদের বাঙালিদের জীবনে এটা কোনো সমস্যা হয় না। একটা কথা যেটা একবারে বলা যায় সেটা 3বার 4বার করে নানা রকম ভাবে বলা, এই তো ব্যাপার। তারপর তার সাথে আরেকটা জিনিস জুড়ে দিতে, নতুন উপমা বা উদাহরণ কি দিতে পারি না, এই না, কোশ্চেনটার সাথে? উদাহরণ উপমা কিছু আসবে না। একেবারে প্যাসেজের বক্তব্যটাকে শুধু আমরা অ্যানালিসিস করব। আচ্ছা, এক কাজ করি, এবার আমি আমি একটু কমেন্ট নেওয়া এবার স্টপ করছি। আমি প্যাসেজটায় চলে যাই, তাহলে আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, চলে আসুন, প্যাসেজটা দিয়ে দিন স্ক্রিনে। আচ্ছা, এখন তোমরা সবাই প্যাসেজটা দেখতে পাচ্ছ। টোটাল প্যাসেজটা 3টে প্যারাগ্রাফে আছে। 3টে প্যারাগ্রাফের বক্তব্য 3 রকম, বাট 3টে প্যারাগ্রাফে কিন্তু একটা কন্টিনিউটিও আছে। 3টে প্যারাগ্রাফে 3 রকম বক্তব্য, বলে একই বিষয় নিয়ে 3টে বক্তব্য রাখা হচ্ছে। আমি একটু আস্তে আস্তে প্যাসেজটার মধ্যে দিয়ে যাই, আমার মনে হয় তাহলে তোমাদের পক্ষে বুঝতেও সুবিধা হবে জিনিসটা। চলো দেখি কি বলছে। ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করিয়া পরীক্ষা দিই, তাহা ভারতবর্ষের নিশীথ কালের একটা দুঃস্বপ্ন কাহিনী মাত্র। না, চলে গেল। হ্যাঁ, দুঃস্বপ্ন কাহিনী মাত্র। আচ্ছা, না, বারবার বোধহয় সমস্যা হচ্ছে কোনো নাকি? স্যার অ্যাকচুয়ালি জয়েন করছে তো ওই জন্য স্যার মানে অ্যাকসেপ্ট করতে হচ্ছে বলে প্রবলেমটা হচ্ছে। তার ওই দু একজন নতুন করে জয়েন করছে, তাই আমাকে আগের উইন্ডোতে ফিরতে হচ্ছে। তাহলে স্টুডেন্ট কি করে দেখবে তাহলে? সে আর আমি খুব বেশি করতে হবে পারি। না, হয়তো একবার দুবারই হবে। আমি স্ক্রিন এবার আচ্ছা, শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমার আমার যে উইন্ডোটা সেটা নিচে একদম স্মলে রয়েছে, ওটাকে কোনোভাবে সরানো যাবে না? না, বুঝতে পারছি না, বলুন আরেকবার। আমার যে উইন্ডোটা সেটা একদম আমার স্ক্রিনের নিচের ডান দিকে রয়েছে, সেটা লেখার কিছুটা জায়গা ক্যাপচার করে থাকছে, ওটাকে কি কোনোভাবে মুভ করা যাবে? না, ওটা মনে হয় মুভ করা যাবে না। না ঠিক স্যার আছে, ওটা মুভ করা যাবে না। ঠিক আছে, স্ক্রল করে দেবেন। ঠিক আছে, আপনি চলে আসুন স্ক্রিনে দেখি। কোনো আচ্ছা, সময় কাজ যদি আমার এখানে তো রয়েছে, আমি এখান থেকে পড়ছি, ঠিক আছে? তাহলে যখন স্টুডেন্টের কাছে পেয়ে যাবে সুবিধা হলো, আমি এখান থেকেই পড়ে নিচ্ছি, কারণ বারবার না হলে ইন্টারাপ্টেড হবে স্যার বিষয়টা। অভিষেক স্যার একটা কাজ করুন না, আপনি অর্ণবকে পাঠিয়ে দিন, অর্ণব প্রেজেন্ট করে দিচ্ছে। না, আর কেউ জয়েন করবে না। একজন হয়তো জয়েন করতে পারে, একবার বা দুবার মাঝখানে ইন্টারাপ্ট হতে পারে, তার ওকে, বেশি ওকে, না। ঠিক কেউ আছে। হয়তো হবেও না, আপনি এমনি দেখে নিন, সমস্যা হবে না।
আর না হলে আর জয়েন করাচ্ছি না কাউকে, কারণ 7টায় টাইম, এখনো জয়েন করেনি যখন আর টাইম দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে চলে আসুন। হ্যাঁ, তাহা ভারতবর্ষের নিশীথকালের একটা দুঃস্বপ্ন কাহিনী মাত্র। কোথা হইতে কাহারা আসিল, মারামারি কাটাকাটি করিয়া গেল, বাপ ছেলে ভাইয়ে ভাইয়ে সিংহাসন লইয়া টানাটানি চলিতে লাগিল। একদল যদি বা যায়, কোথা হইতে আর একদল উঠিয়া পড়ে। পাঠান, মোগল, পর্তুগিজ, ফরাসি, ইংরাজ সকলে মিলিয়া এই স্বপ্নকে উত্তরোত্তর জটিল করিয়া তুলিয়াছে। এই আমাদের প্রথম প্যারাগ্রাফ। এর বক্তব্যটা কি? খুব ওয়ার্ড টু ওয়ার্ড যদি আমরা দেখি, যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করিয়া পরীক্ষা দিই, তার মানে কোন ইতিহাসের কথা বলছে এখানে? তার মানে এখানে বলছে ছাত্র পাঠ্য ইতিহাসের কথা। আমাদের ইতিহাস চর্চার তো দুটো অংশ, একটা হচ্ছে যেটাকে আমরা পপুলার হিস্ট্রি বলি, যেখানে ছাত্র পাঠ্য নয়, প্রয়োজন ভিত্তিক পড়া নয়, ইন্টারেস্টের জন্য পড়া। আরেকটা হচ্ছে স্কুল কলেজে আমরা যেটা করেছি, বেসিক্যালি স্কুলে যেটা করেছি, কারণ স্কুলে যে ইতিহাসটা আমরা পড়ি সেই ইতিহাসটাই একদম কেজো ইতিহাস, সেইটার কথা বলছি। এবং সেটাকে বলছে নিশীথকালে দুঃস্বপ্ন কাহিনী। নিশীথ মানে রাত্রি, আর দুঃস্বপ্ন, যখন আমরা দুঃস্বপ্নের কথা বলছি সেটা তো খুব ভালো কথা নয়। মানে দুঃস্বপ্ন বিষয়টা তো আমাদের কাছে কি মনে হয় যে যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো। রাত্রে ঘুমের সময় যদি কখনো দুঃস্বপ্ন দেখি, আমরা তো চাই না সেই দুঃস্বপ্নটা কন্টিনিউ হোক, বরং ঘুম ভেঙে উঠে বাপরে বাপ কি ভয়ঙ্কর সব দেখলাম, সাংঘাতিক ব্যাপার। আর যদি সুস্বপ্ন দেখি, বিশেষ করে এই লকডাউনের বাজারে আমার সামনে এক প্লেট বিরিয়ানি রয়েছে, তার সঙ্গে ডেজার্ট আইটেম রয়েছে, মানে এই স্বপ্নটা ভাঙুক তো কেউ চাইবো না। সুতরাং দুঃস্বপ্নটা মানুষের মধ্যে একটা নেগেটিভ সেন্স তৈরি করে আমাদের মধ্যে। তাহলে ইতিহাসকে একদিকে বলছে নিশীথকাল, অন্ধকার, তাহলে যারা পড়ছে তাদের মধ্যে কোনো আলো ফেলতে পারছে না। আবার তার সাথে বলা হচ্ছে দুঃস্বপ্ন, তার মানে যারা পড়ছে তাদের মধ্যে কোনো পজিটিভ মেন্টালিটিও তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে কোথা হইতে কাহারা আসিল, মারামারি কাটাকাটি করিয়া গেল, বাপ ছেলে ভাইয়ে ভাইয়ে সিংহাসন লইয়া টানাটানি চলিতে লাগিল, তার কারণ হচ্ছে ভারতবর্ষের ইতিহাসটা ফুল অফ ভায়োলেন্স। টোটালি ভারতবর্ষের ইতিহাসের কন্টেন্ট হচ্ছে হিংসা, রক্তপাত, ক্ষমতা দখলের লড়াই। এবং এই ক্ষমতা দখলের লড়াইয়ে কিন্তু ফ্যামিলি রিলেশন কোন রকম বাধা হয়নি। এই যে বলা হচ্ছে না যে বাপ ছেলে ভাইয়ে ভাইয়ে ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই ক্ষমতা দখলের লড়াইটা কিন্তু আলটিমেটলি পারিবারিক যে সম্পর্ক, সেই সম্পর্কটাকেও সেকেন্ডারি ইস্যু করে ফেলেছে। এবং এই ক্ষমতা দখলের লড়াইটা একটা জেনারেশনে শেষ হয়ে যাচ্ছে তা না, এটা কন্টিনিউটি একটা থাকছে। এই যে এখানে বলা হচ্ছে পাঠান, মোগল, পর্তুগিজ, ফরাসি, ইংরাজ সকলে মিলিয়া এই স্বপ্নকে উত্তরোত্তর জটিল করিয়া তুলিয়াছে। তার মানে আমরা ভাবছি যে একটা রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসার পরে বোধহয় এই সিস্টেমটা বন্ধ হয়ে যাবে, কিন্তু দেখছি না, বন্ধ হচ্ছে না। তো আবার একটা পলিটিক্যাল ফোর্স এসে কিন্তু আগেরটাকে রিপ্লেস করছে। তাহলে এই ভায়োলেন্সটা একটা আনএন্ডিং প্রসেস, একটা অনিঃশেষ পদ্ধতি, এবং এটা কন্টিনিউয়াস চলেই যাচ্ছে। এই গেল আমাদের প্রথম প্যারাগ্রাফের যে বক্তব্য সেই বিষয়। সেকেন্ড প্যারাগ্রাফ কি বলছে? কিন্তু এই রক্তবর্ণে রঞ্জিত পরিবর্তমান স্বপ্ন দৃশ্যপটের দ্বারা ভারতবর্ষকে আচ্ছন্ন করিয়া দেখিলে যথার্থ ভারতবর্ষকে দেখা হয় না। কোনটাকে বলা হচ্ছে রক্তবর্ণে রঞ্জিত পরিবর্তমান স্বপ্ন দৃশ্যপট? না, ওই যে প্রথম প্যারাগ্রাফে বলা হয়েছে না যে পাঠান, মোগল, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ কন্টিনিউয়াস তো একটা ক্যানভাস, সেই ক্যানভাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বলা হচ্ছে এই চেঞ্জিং ক্যানভাসটাকেই যদি আমি একটা শাশ্বত বলে ধরে নিই, চিরন্তন বলে ধরে নিই, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না, কারণ এটাই যথার্থ ভারতবর্ষ নয়। অর্থাৎ ভারতবর্ষ মানেই যে শুধু ভায়োলেন্স আর হিংসা, ব্যাপারটা কিন্তু এরকম নয়। ভারতবাসী কোথায় এ সকল ইতিহাস তাহার কোনো উত্তর দেয় না। আচ্ছা, এখানে ভারতবাসী বলতে কিন্তু এটা ভেবো না যে যারা এই ক্ষমতায় রয়েছেন তাদেরকে ভারতবাসী বলছেন না, বা তারা বাইরে থেকে এসছে বলেন তাদেরকে ভারতবাসী বলছেন না, তা নয়। মানে এখানে লেখক যেটা করছেন যে ভারতবর্ষের সাধারণ মানুষ আর শাসক শ্রেণী, এই দুয়ের মধ্যে একটা গ্যাপিং তিনি রাখছেন। এই গ্যাপিংটা রাখতে গিয়ে বলছেন যে যারা এই শাসক শ্রেণী তারা তো ভারতবাসী না। ভারতবাসী তাহলে কারা? ভারতবাসী হচ্ছে এই আপামর সাধারণ মানুষ।
তা বলছে আমাদের ইতিহাসে সেই আপামর সাধারণ মানুষের কথা কোথায়? নেই তো। যে কারণে বলছে ভারতবাসী কোথায় এ সকল ইতিহাস তাহার কোনো উত্তর দেয় না। যেন ভারতবাসী নেই, ভারতবাসী নাই মানে সাধারণ মানুষ নেই, কেবল যাহারা কাটাকাটি খুনাখুনি করিয়াছে তাহারাই আছে। সুতরাং যারা ক্ষমতা দখলকেই প্রাধান্য দিয়েছে তারাই যেন আসল এই দেশের মধ্যে ছিল। সাধারণ মানুষ যারা প্রত্যেক দিনের জীবনের সাথে যারা জড়িত তারা কিন্তু এখানে ছিল না। বেসিক্যালি এটাকে যদি তুমি ভেবে দেখো, আমাদের ভারতবর্ষের ইতিহাসের কিন্তু ট্রেন্ডটাই ঠিক এরকম। এইভাবেই তো আমরা ইতিহাসটা পড়ে এসেছি। আমরা যখন ইতিহাস পড়ি, বলা হয় না যে একটা কবিতাও বোধহয় ছিল উচ্চ মাধ্যমিকে, দেখছিলাম বই, আমি উচ্চ মাধ্যমিকের থেকে অনেকদিন ধরেই ডিটাচড। সম্ভবত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, ব্রেক্টের একটা কবিতার অনুবাদ, সেখানে দেখবে এই প্রসঙ্গটাই বলা রয়েছে যে ভারতবর্ষের, হ্যাঁ মানে ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে, ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে মানে তাজমহল কে নির্মাণ করেন? আমরা উত্তরে বলছি শাহজাহান। শুনে এমন করে বলছি মনে হচ্ছে শাহজাহান ব্রেক্টের লেখা সকালবেলায় উঠে বোধহয় দাঁত দাঁত মেজে তাজমহল নির্মাণ করতে বেরোলেন সিমেন্ট টিমেন্ট নিয়ে। তা তো নয়, তাজমহল তো নির্মাণ করেছিলেন অসংখ্য শ্রমিক। তাদের নাম কিন্তু ইতিহাসে নেই। তারা কোথায়? তাদের সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায় না। বা ধরো আমরা বলছি সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত জয় করেন। সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত জয় করেন কথাটা বোধহয় ঠিক নয়। সমুদ্রগুপ্ত একা গিয়ে দক্ষিণ ভারত জয় করলেন তো? তাহলে আর সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত জয় করা তো আর পাবজি খেলা নয় যে একা একা বসে খেলবো। তাও পাবজিতে আর কয়েকজনকে লাগে আর যে বলতে বলতে তুই ওদিকটা দেখ, এদিক দিয়ে ঢুকছে। সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত জয় করেনটা কিরকম হলো? সেনাবাহিনী তো ছিল। আর আলটিমেটলি এন্ড অফ দ্য ডে সমুদ্রগুপ্ত জিততে পারেন, কিন্তু যুদ্ধে কিছু সেনার মৃত্যু হয়েছে, ডেফিনেটলি হয়েছে। সুতরাং শাসক জেতেন যুদ্ধে, কিন্তু সেনা কখনো জেতে না। অথচ মুশকিল হচ্ছে শাসকের নামটাই ইতিহাসে ওঠে, ওই ওরেদের নাম ওঠে না। কিন্তু মানে ওরে দাবা খেলার যারা, তারা কিন্তু চিরকালই অলক্ষেই থেকে যায়। সেইটাই বলা হচ্ছে সাধারণ মানুষ কোথায়? এখানে সাধারণ মানুষের তো কোনো জায়গা নেই। তৃতীয় প্যারাগ্রাফে এসে কিন্তু লেখক এবার কেন এটা নেই সেই বিষয়টাকে কিন্তু লেখক এবারে বলছেন, হাইলাইট করছেন। কি বলছেন? তখনকার দুর্দিনের এই কাটাকাটি খুনাখুনি যে ভারতবর্ষের, আচ্ছা এটা প্রধানতম হবে, আমার একটু টাইপিং এ ভুল হয়েছে, প্রধানতম ব্যাপার তাহা নহে। তাহলে পরিষ্কার বলছেন ওই ভায়োলেন্সটাই একমাত্র বিষয় নয় ভারতবর্ষের ইতিহাসে। ঝড়ের দিনে যে ঝড়ই সর্বপ্রধান ঘটনা তাহা তাহার গর্জন সত্ত্বেও স্বীকার করা যায় না। এখানে একটা সিচুয়েশন দেওয়া আছে, আমি আলাদা করে পড়ছি না, তোমরা পড়ে নিও, আমি জাস্ট এটাকে সহজ ভাষায় বলে দিচ্ছি। সিচুয়েশনটা বলছে এরকম, ধরো এই আমি বাড়ির মধ্যে বসে আছি, তোমরা বাড়ির মধ্যে বসে আছো, বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। এটা আগামী দুদিনের মধ্যে একটা ফোরকাস্টও আছে, মানে ঝড় আসবে কি আসবে না এরকম একটা ব্যাপার আছে। গরমের মধ্যে ঝড়টা কিন্তু খারাপ লাগে না, ঠিক আছে, ভালোই তো। এবার আমি বাড়িতে আছি, আমি তোমাকে ফোন করে বলছি যে কি কোথায় আছো, কি ব্যাপার? তা তুমি বলছো আরে ফোনটা রাখুন, এখন বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, কোনো ক্রমে একটা দাঁড়ানোর জায়গা পেয়েছি, বাড়ি ফিরবো কি করে জানি না। তোমার কাছে ওটা ক্রাইসিস, আমার কাছে কিন্তু ক্রাইসিস নয়। কেন আমার কাছে ক্রাইসিস নয়? আমি বাড়ির মধ্যে রয়েছি, বরং ঝড় বৃষ্টি হয়েছে, আবহাওয়া একটু ঠান্ডা হয়েছে, খুব ভালো। আমি এক কাপ চা নিয়ে, পকোড়া নিয়ে আরাম করে গান শুনছি, টিভি দেখছি। আচ্ছা, সত্যি যখন ঝড় বৃষ্টি হয় বাইরে, আমরা কি কোনোভাবে আমাদের ডেইলি অ্যাক্টিভিটি সেটাকে বন্ধ করি? করি না তো। আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস যেমন চলে সেরকমই চলে। কিন্তু বাইরে ঝড় বৃষ্টি যেমন হচ্ছে হোক, যে মানুষটি বাইরে রয়েছেন সেই মানুষটি কিন্তু আসলে তার কাছে ওই ঝড়ের নেগেটিভ দিকটাই প্রধান। তিনি কিন্তু এটা ভাববেন না যাক ঝড়টা হলো, গরমটা কমলো ইত্যাদি। তার চিন্তা হচ্ছে কি করে আমি বাড়ি পৌঁছবো, এইটাই তার কাছে কিন্তু প্রধান। এইখানে ভারতবর্ষের ইতিহাসটাকেও সেইভাবে দেখছেন। ভারতবর্ষের ইতিহাস যখন আমরা চর্চা শুরু করি, সেই চর্চা শুরু করার সময় তোমরা জানো যে বেসিক্যালি আমাদের ইতিহাস চর্চাটা শুরু হয়েছিল সাহেবদের হাত ধরে। আমাদের নিজস্ব কোনো ইতিহাসের ট্র্যাডিশন তো ছিল না। ইংরেজরা যেভাবে আমাদের ইতিহাস লেখা শিখিয়েছে, ইতিহাস পড়া শিখিয়েছে, আমরা সেইভাবে শিখেছি। মুশকিল হচ্ছে সাহেবরা এদেশে আসার পরে তারা তো এদেশের বর্ন অ্যান্ড ব্রট আপ নন, তারা তো এদেশের মাটি থেকে উঠে আসেন। তার ফলে এদেশের মাটিতে কি ধরনের মানসিকতা
এদেশের মানুষের জীবনযাত্রার যে ছোট ছোট বাঁক বদল গুলো, টার্নিং পয়েন্ট গুলো, এইগুলো তারা রিয়েলাইজ করতে পারছেন না। তারা ভাবছেন ওই যে একটার পর একটা রাজবংশ পাল্টাচ্ছে, শাসক পাল্টাচ্ছে, এটাই বোধহয় প্রধান। তার ফলে সে বাইরে থেকে দেখছে বলে মনে হচ্ছে হিংসা, মারামারি, খুনোখুনি, শাসক পাল্টানো এটাই আসল ঘটনা। বাট আমরা যারা ভারতবর্ষের মধ্যে আছি, আমাদের ক্ষেত্রে কিন্তু এটা আসল ঘটনা নয়। আমাদের ক্ষেত্রে ওই যে ঘরের মধ্যে থাকলে যেটা হয়, প্রত্যেকটি সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু as such খুব একটা কিছু যায় আসে না শাসক কে আছেন বা নেই। হ্যাঁ, তুমি বলতে পারো আজকের দিনে তো আমাদের যায় আসে। আজকের দিনে আমাদের যায় আসে, তার কারণ হচ্ছে যে সরকারই থাকুক না কেন, সেই সরকারের নীতির সাথে আমাদের বিশেষ কিছু আর্থসামাজিক স্বার্থ জড়িত আছে, সেই কারণে রয়েছে। কিন্তু আমরা এমন একটা সময়ের কথা বলছি সেখানে শাসন ক্ষমতায় চন্দ্রগুপ্ত মৌর্য আছেন নাকি পুষ্যমিত্র শুঙ্গ আছেন, খুব একটা একজন কৃষকের কিছু যায় আসে না। মানে ব্যাপারটা তার কাছে একই, তার পূর্ববর্তী জেনারেশনও চাষ করতো, তিনিও চাষই করবেন, আর ডিফারেন্স কি আছে? কোনো ডিফারেন্স সেখানে নেই। সুতরাং এইটাকেই বলা হচ্ছে থার্ড প্যারাগ্রাফে যে এই কারণেই, এবং যারা ভারতবাসী ইতিহাস চর্চা করেছেন তারাও কিন্তু আসলে এই সাহেবদের তৈরি ইতিহাসটা পড়েই ইতিহাস চর্চা করেছেন। সেই কারণে ভারতবর্ষের ইতিহাসে কিন্তু ভায়োলেন্সটা বেশি। সেখানে ঘরের কথা পাওয়া যাচ্ছে না। ঘরের কথা মানে ওই যে মানুষের দৈনন্দিন জীবনের কথা, সাধারণ মানুষের কথা পাওয়া যাচ্ছে না। দেখো লাস্ট লাইনে বলছে সেই ইতিহাস পড়িলে মনে হয় ভারতবর্ষ তখন ছিল না। তাহলে ভারতবর্ষ কি? ভারতবর্ষ হচ্ছে আসলে সাধারণ মানুষের ভারতবর্ষ। কেবল মোগল পাঠানের গর্জন মুখর বাত্যাবর্ত, বায়ুর আবর্ত, বাত্যাবর্ত মানে বায়ুর আবর্ত, যেখানে একটা জায়গায় দেখবে যখন ঝড়ের সময় হাওয়া দেখতে পাই রাউন্ড খায়, একটা গোল করে হাওয়াটা ঘুরছে, সেটাকে বলা হয় বাত্যাবর্ত। শুষ্ক পত্রের ধ্বজা তুলিয়া, ধ্বজা, ধ্বজা হচ্ছে পতাকা, উত্তর হইতে দক্ষিণে এবং পশ্চিম হইতে পূর্বে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। অর্থাৎ ভারতবর্ষের ইতিহাস পড়লে মনে হচ্ছে যেন খালি শাসকদের জয় পতাকাই চারপাশে ঘুরে বেড়াচ্ছে, সাধারণ মানুষের কিন্তু কোনো জায়গা এখানে নেই। এই হচ্ছে আমাদের মূল প্যাসেজ। দেখো এখান থেকে 3টে কোশ্চেন দেওয়া আছে যে ছাত্র পাঠ্য ইতিহাসে দুঃস্বপ্ন কাহিনী বলা হয়েছে কেন। এটার সাথে একটা ট্যাগ কোশ্চেন আছে, কিভাবে এই ইতিহাস জটিল হয়ে উঠেছে। যদি একটা প্রশ্নের মধ্যে দুটো অংশ থাকে তখনই একমাত্র তুমি প্যারাগ্রাফ চেঞ্জ করবে। 2 নম্বর প্রশ্ন কিন্তু একটাই আছে, সেক্ষেত্রে কোনো প্যারাগ্রাফ চেঞ্জ তুমি করবে না। ঠিক আছে, তাহলে ট্যাগ কোশ্চেন থাকলে, ট্যাগ কোশ্চেন থাকলেই প্যারাগ্রাফ চেঞ্জ হবে, একটা প্রশ্ন থাকলে কোনো প্যারাগ্রাফ চেঞ্জ হবে না। আমরা এক কাজ করি, এই যে প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তরটা একটু লেখার চেষ্টা করি। ঠিক আছে, আমি উত্তরটা বলছি, তোমরা একটু লিখে নাও, দাঁড়াও। তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমরা প্যাসেজ থেকে ইনফরমেশন নিচ্ছি, বাট সেটাকে নিজেদের মতো করে লিখছি। এক সেকেন্ড, চলো প্রথম প্রশ্নে চলে আসি। এটা রবীন্দ্রনাথের লেখা। রবীন্দ্রনাথের ইতিহাস নামে একটা বই রয়েছে। ইতিহাস বইয়ে ইতিহাস সংক্রান্ত যে সমস্ত প্রবন্ধ সেগুলোর সংকলন, সেখান থেকে নেওয়া হয়েছে এটা। আচ্ছা, আরেকটা কথা বলেছি, প্রসঙ্গটা যখন এলো, আহ হতেই পারে এবং সেটা হওয়ার সম্ভাবনাও বেশি, মানে সেটা আমি তুমি বলে নয়, যে কারোর ক্ষেত্রে একটা প্যাসেজ পেলাম, সেটা কার লেখা আমি জানি না, তাতে কোনো অসুবিধা নেই। কারণ যতজন পরীক্ষা দিচ্ছে তার মধ্যে 1 থেকে 2% হয়তো পরিচিত হবে, তাতে তোমার কিছু যায় আসে না। বোধ পরীক্ষণ মানে পড়ে কি বুঝছি, তিনি কে লিখেছেন, কে ব্যক্তি, এটা তো জেনারেল নলেজের কোশ্চেন হয়ে গেল, তাই না? তার ফলে ওই নলেজ নয়, কগনিশন। কগনিশন আলাদা, নলেজ আলাদা। এই টোটাল পরীক্ষাতে তোমাদের ডব্লিউবিসিএস এর রাইটিং স্কিলে কিন্তু নলেজের কোনো ভূমিকাই নেই। টোটাল ভূমিকা আছে কগনিশন, তোমার প্রজ্ঞা কিভাবে কাজ করছে সেইটা গুরুত্বপূর্ণ। চলো প্রথম প্রশ্নটা একটু স্ক্রল করবেন। হ্যাঁ, কোশ্চেনটা দেখি। ভারতের ছাত্র পাঠ্য ইতিহাসকে দুঃস্বপ্ন কাহিনী বলা হয়েছে কেন? আমি উত্তরটা বলছি, একটু লিখে নাও, তাহলে বুঝতে পারবে জিনিসটা। লেখো, ইতিহাস অর্থাৎ, ইতিহাস অর্থাৎ
অতীতের ঘটনাবলী মানুষের মনে সুন্দর চিত্রকল্প রচনা করবে এটাই প্রত্যাশিত। দাঁড়ি। কিন্তু ভারতের স্কুল পাঠ্য ইতিহাসে প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে ক্ষমতা দখলের লড়াইকে। দাঁড়ি। এই লড়াই পারিবারিক সম্পর্কের মধুর বন্ধনকে অগ্রাহ্য করে। আচ্ছা, আমরা কিন্তু ওই ভাইয়ে ভাইয়ে বাপ ছেলে এটাকে লিখলাম না, সেটাকে রিপ্লেস করলাম কিভাবে? পারিবারিক সম্পর্কের মধুর বন্ধনকে অগ্রাহ্য করে ক্ষমতার শীর্ষবিন্দুতে পৌঁছানোকেই একমাত্র সত্য জ্ঞান করেছে। দাঁড়ি। এই ইতিহাস শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক চিন্তা জন্ম দেওয়ায় লেখক একে দুঃস্বপ্ন কাহিনী সিঙ্গল কোটেশনে দুঃস্বপ্ন কাহিনী বলেছেন। লেখক একে দুঃস্বপ্ন কাহিনী বলেছেন। দাঁড়ি। ব্যাস, দেখো ফার্স্ট কোশ্চেনের উত্তর হয়ে গেছে যে ভারতের ছাত্রপাঠ্য ইতিহাসকে দুঃস্বপ্ন কাহিনী বলা হয়েছে কেন। ইটস অলরেডি ডান। এবং আমরা এক্ষেত্রে মূল প্যাসেজের কিন্তু একটা কথাও মানে ডিরেক্ট কোনো লাইন ব্যবহার করিনি, কিন্তু যা কিছু আমরা বলেছি সেই ভাবনাটা কিন্তু মূল প্যাসেজের। ঠিক আছে, বুঝতে পারলে? ক্লিয়ার কিনা বলো বিষয়টা? আমরা সবগুলো অ্যান্সারই লিখবো। হ্যাঁ, মানে তথ্য নাও, ভাবনা নাও মূল প্যাসেজ থেকে, কিন্তু প্রেজেন্টেশন সম্পূর্ণ নিজের। সেটাই হচ্ছে বোধ পরীক্ষণ, যে কতটা বুঝলাম করে, বোধে কতটা সেটা আমাকে নাড়া দিল, সেইটা বড় কথা। এইবার এই প্রশ্নেরই একটা ট্যাগ কোশ্চেন আছে, কিভাবে এই ইতিহাস জটিল হয়ে উঠেছে। তাহলে এই 1 নম্বর প্রশ্ন, তার প্যারাগ্রাফ চেঞ্জ করে এই উত্তরটাকে আমরা এখানে লিখব। তাহলে প্যারাগ্রাফ চেঞ্জ করো, লেখো ইতিহাসের ঘটনাধারায় মানুষের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইতিহাসের ঘটনা ধারায় মানুষের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। দাঁড়ি। তবে ইতিহাসের ঘটনা ধারায় মানুষের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। দাঁড়ি। তবে ভারতের ইতিহাসের রক্তক্ষয়ী সংগ্রামে প্রধান ভূমিকা পালন করেছে বিভিন্ন বিদেশি অভিযানকারী। আমরা এটাকে রিপ্লেস করলাম কোনটাকে, ওই যে মোগল, পাঠান, পর্তুগিজ, এটা বললাম না, বিদেশি অভিযানকারী। দাঁড়ি। তাদের এই আগ্রাসী মানসিকতা প্রায় অন্তহীন। আচ্ছা, প্রায় অন্তহীন কেন বলছি? আমাদের মূল প্যাসেজে রয়েছে, দেখবে ফার্স্ট প্যারাগ্রাফে, যে একদল যদি বা যায় আর একদল কোথা হইতে উঠিয়া পড়ে। তার মানে এই যে আনএন্ডিং প্রসেস, সেটাকে আমরা কি বলছি? প্রায় অন্তহীন। দাঁড়ি। কোন এক বিদেশি জাতির পতনের পর আর এক বিদেশি জাতির উত্থান ভারতের ইতিহাস জটিল থেকে জটিলতর করে তুলেছে বলে লেখক উল্লেখ করেছেন। দাঁড়ি। দেখো বুঝতে পারলে কিনা? ওকে, বোঝা গেছে উত্তর লেখার প্যাটার্নটা? বেশ ভালো কথা। তাহলে চলো আমরা দাঁড়াও, 2 নম্বর প্রশ্ন আছে, বিদেশি রচিত ইতিহাসের কোন সীমাবদ্ধতার কথা লেখক এখানে উল্লেখ করেছেন? দেখি, এক সেকেন্ড। হ্যাঁ, লেখো 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ইতিহাস রচনায় ঐতিহাসিক নিরপেক্ষ দৃষ্টির অধিকারী হবেন ড্যাশ এটি প্রত্যাশিত। দাঁড়ি। কিন্তু ভারত ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিকরা খণ্ড দৃষ্টির অধিকারী। খণ্ড দৃষ্টি, ওই যে শুধু বাইরের দিকটাই দেখছে, ভেতরের দিকটা দেখছে না, সেটাকে আমরা বলছি খণ্ড দৃষ্টি।
খণ্ড দৃষ্টির অধিকারী। দাঁড়ি। কোন দেশ ও জাতির অতীত কাহিনীর পুনর্গঠনের জন্য সেই জাতির জীবনযাত্রার মূল সুরটি অনুধাবন করা প্রয়োজন। দাঁড়ি। কিন্তু বিদেশি রচনাকাররা অনুধাবন করা প্রয়োজন। দাঁড়ি। কিন্তু বিদেশি রচনাকাররা ভারত ইতিহাসকে বিচার করেছেন বাহ্যিক দৃষ্টিতে। দাঁড়ি। ক্ষমতার পট পরিবর্তনের মধ্যে সমাজের মূল স্রোতের জীবনধারার যে প্রাপ্তি অপ্রাপ্তি বেদনা বা আনন্দ, ওই যে আমাদের মূল প্যাসেজে আছে জন্ম মৃত্যু সুখ দুঃখের প্রবাহ, এটাকে আমরা রিপ্লেস করছি। প্রাপ্তি অপ্রাপ্তি বেদনা বা আনন্দ প্রবাহিত ছিল তা ইতিহাসকারদের দৃষ্টির অগোচরেই থেকে গেছে। ভারত ইতিহাসের এই সীমাবদ্ধতার কথা লেখক এখানে উল্লেখ করেছেন। দাঁড়ি। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তরটাও আমাদের হয়ে গেল। এবার 3 নম্বর, কিভাবে দেখলে যথার্থ ইতিহাসকে দেখা হয় না। এটাই একটু আগে যেটা বলছিল ওভারল্যাপিং এর একটা চান্স আছে, তাহলে সেটাকেও আমরা ঠিকভাবে হ্যান্ডেল করব ওভারল্যাপিংটাকে। তাহলে চলো 3 নম্বর প্রশ্নটা শুরু করি। লেখো, ভারতবর্ষের অতীত কাহিনীতে ক্ষমতার জন্য লড়াইয়ে যে ধরনের পারিবারিক হিংসার বিবরণ, ওই যে ফার্স্ট প্যারাগ্রাফের বিষয়টা, পারিবারিক হিংসার বিবরণ পাওয়া যায় তার নিরিখে ভারত ইতিহাসকে বিচার করলে তা হবে
তা হবে মূল দৃষ্টিভঙ্গি থেকে, তা হবে মূল দৃষ্টিভঙ্গি থেকে অনেকটাই বিচ্ছিন্ন, মূল দৃষ্টিভঙ্গি থেকে অনেকটাই বিচ্ছিন্ন। দাঁড়ি ক্ষমতার জন্য, ক্ষমতার জন্য রক্তক্ষয়ী সংগ্রাম, ক্ষমতার জন্য রক্তক্ষয়ী সংগ্রাম মূলত মূলত শাসকদের গল্প কাহিনীকেই, মূলত শাসকদের গল্প কাহিনীকেই প্রকাশ করে, প্রকাশ করে, কমা ক্ষমতালোভী শাসক ছাড়াও, ক্ষমতালোভী শাসক ছাড়াও যে অগণিত মানুষ, অগণিত মানুষ সমাজের মূল চালিকা শক্তি, সমাজের মূল চালিকা শক্তি তাদের বিষয়ে, তাদের বিষয়ে চিরাচরিত, চিরাচরিত ইতিহাস রচনাকাররা, তাদের বিষয়ে চিরাচরিত ইতিহাস রচনাকাররা নিশ্চুপ থাকেন, নিশ্চুপ থাকেন। এইভাবে সামগ্রিক দৃষ্টিভঙ্গি সরিয়ে রেখে, এইভাবে সামগ্রিক দৃষ্টিভঙ্গি সরিয়ে রেখে ভারত ইতিহাসকে খণ্ডাকারে, ভারত ইতিহাসকে খণ্ডাকারে বিচার করলে তা তা প্রকৃত ইতিহাস দৃষ্টির, প্রকৃত ইতিহাস দৃষ্টির অন্তরায়, অন্তরায় মানে উল্টো বিপরীত, অন্তরায় হবে বলে, অন্তরায় হবে বলে লেখক উল্লেখ করেছেন, লেখক উল্লেখ করেছেন। দাঁড়ি ব্যাস দেখো আমাদের তিনটে প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেললাম। তাহলে উত্তরটা কিভাবে লিখতে হবে আই হোপ প্যাটার্নটা তোমরা বুঝতে পেরেছো। এবার এইভাবে তোমরা প্র্যাকটিস করবে উত্তরগুলো লেখা, মূল প্যাসেজ থেকে তথ্য নিয়ে ভাবনা নিয়ে সেটাকে নিজের মতো করে নিজের প্যাটার্নে সেটাকে সাজানো। এই রে বলছে এত ভাবনা আমাদের আসবে, এইটা আমি কি করে বলবো বলো, মানে তোমার ভাবনা আসবে কি আসবে না এ ব্যাপারে আমার কোনো হাত নেই। বলো এবার তোমাদের কার কি কোয়ারিজ আছে এক এক করে বলো, তারপর আস্তে আস্তে এড করবো। বলো তোমাদের কোনগুলো কমেন্টে লিখতে পারো। হ্যাঁ কমেন্ট করো এবারে। একটা কোশ্চেন এসছে, অনেক সময় কোনো শব্দের বাংলা প্রতিশব্দ মনে আসে না, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে কিভাবে অভ্যেস করব? অভ্যেস করবে বলে লেখা প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে লেখো, ভাবো। যখন তুমি প্র্যাকটিস করছো তখন 2 সেকেন্ড ভাবলাম, শব্দ মাথায় এলো না, ও থাক যেটা লিখে দিই, তা নয় 2 মিনিট 3 মিনিট 5 মিনিট ভাবি, লেখাটা হয়ে গেল, তারপরে আবার ভাবি। সুতরাং প্র্যাকটিসটা তুমি যত বেশি সময় নেবে ফাইনালে গিয়ে তত তাড়াতাড়ি কাজটা হবে। এটা এই প্র্যাকটিসটা হচ্ছে এক ধরনের রিহার্সাল, রিহার্সাল যদি ভালোভাবে হয় তো নাটকটা ঠিকভাবে নামবে, রিহার্সাল ভুল হলে মূল স্টেজে উঠলে কপালে অজস্র দুঃখ আছে। সুতরাং যখন তুমি বুঝতে পারছো শব্দ মাথায় আসছে না, ওয়েট করো, একটু থেমে যাও। তুমি ভেবেছিলে এই প্রশ্নের উত্তরটা 10 মিনিটে লিখে ফেলবে, হবে না, 20 মিনিট লাগবে।
লাগুক 20 মিনিট, একটু বসি, ঠান্ডা মাথায় ভাবি, বাক্যটাকে ঘুরিয়ে দিই, কিভাবে অল্টার করা যেতে পারে। এটা তো প্র্যাকটিস। দেখো মানে কিভাবে এটা করবে বলা মুশকিল, কিন্তু প্র্যাকটিসটা করলে ডেফিনেটলি তুমি অ্যাচিভ করবে। হ্যাঁ বলো, আর কি আছে কোশ্চেন? বলছি স্যার, বক্তব্যের ভাবনা কি রিপিট করা যায়? না, রিপিট না করে ওটাকে অ্যানালিসিস করো, মানে বিশ্লেষণ করো, সেইটা দরকার, রিপিট কিন্তু নয়। রিপিট জিনিসটা আলাদা। একই কথা তিনবার বললাম সেটা করবো না, ওটাকে অ্যানালিসিস করবো, তাহলেই হবে। তারপর কোশ্চেন স্যার, প্যাসেজে কোনো ডায়লগ থাকলে সেটা কিভাবে লিখবো? যদি কোনো ডায়লগ থাকে তাহলে সেটাকে আমি ডায়লগের এসেন্সটা বুঝবো, ঠিক কি বলতে চাইছেন। একটা কথার মধ্যে দিয়ে তো অনেক কিছু বোঝাতে চাইছেন, যেটা বোঝাতে চাইছেন সেটাকে পরোক্ষ উক্তিতে লিখবো, ডিরেক্ট স্পিচে লিখবো না, তাহলেই হবে। তারপরে স্যার একটা কোশ্চেন আছে, গল্পের বই উপন্যাস কি এই অভ্যেসে আমাকে উতরে দেবে? দেখো, গল্পের বই উপন্যাস তোমার যদি পড়ার অভ্যেস থাকে তাহলে শুধু এই উদ্দেশ্যে কেন, যে কোনো ক্ষেত্রে তুমি বেনিফিট পাবে। কিন্তু বোধ পরীক্ষণ করতে হবে বলে আজ থেকে আমার মোটেই গল্পের বই পড়তে ভালো লাগে না, তবু পড়ছি, তাহলে সেটা আর গল্পের বই থাকবে না, সেটা পড়ার বই হয়ে যাবে। তাহলে এবার ভেবে দেখো পড়ার বই পড়তে কতটা তুমি উৎসাহ পাবে। জোর করে করতে যেও না। একান্তই যদি মনে হয় যে না আমার গল্পের বই পড়া অভ্যেস নেই, রাতারাতি এটা তৈরি করা সম্ভব নয়। খবরের কাগজ তো অন্তত পড়ো, মানে ওইটুকু তো পড়াই যায়, তাহলেই হবে। ঠিক আছে, আর বলো। স্যার একটা কোশ্চেন ছিল যে এই পরীক্ষায় নাম্বার গুলো কত থাকে কোশ্চেনে? অ্যাভারেজে 10 করে থাকে, টোটাল 40, বোধ পরীক্ষণে 40, এবার 3টে প্রশ্ন থাকলে হয়তো 15-15-10 দিল। আমাদের উত্তরের শব্দ সংখ্যা ওই 100, সেঞ্চুরির ওপাশে যাবে না, ওটা আমাদের ফিক্সড, যাই থাকুক না। তারপরে স্যার কোনো বাংলা বা ইংরেজি ইডিয়াম তো দেওয়া যাবে না? না না, একদমই নয়, কোনোভাবেই নয়, কোনো ইডিয়ামসের ব্যবহার, প্রবাদের ব্যবহার কোনোভাবেই চলবে না। তারপর একজন শুভজিৎ মজুমদার লিখেছে, স্যার এই লেখাটাকে কি ব্রিক্সে লিখতে হবে? আমি বলতে চাইছি মানে ভুল হলে কি করব যদি চেঞ্জ করব? আমি বুঝতে পারলাম না প্রশ্নটা, আরেকবার একটুখানি বললে ভালো হয়। কোশ্চেনটা বলছে যে যে ও যদি লেখাটার সময় মানে লেখা হয়ে যাওয়ার পর যদি ভাবে যে ভুল হয়ে গেছে, তো সেটাকে কি করে শোধরাবে? লেখাটা পুরো ভুল হয়ে গেলে কি করবে, পুরো কেটে দিয়ে মানে ও কি তারপরে? বলছে আগে কি এটা রাফে লিখে নিয়ে তারপরে ফাইনাল লিখবে? ও সেটাই জানতে চাইছে অ্যাকচুয়ালি, আমার মনে হয়। না না, রাফে লেখার কোনো ব্যাপার নেই তো, পরীক্ষার খাতায় অ্যান্সার করবে, সেক্ষেত্রে তো ডিরেক্ট ওখানেই তুমি লিখবে, মানে খাতায় 1 2 3 4 যেভাবে আমরা অ্যান্সার করেছি। সুতরাং রাফে লেখার কোনো ব্যাপার নেই এখানে, ডিরেক্ট লেখো। আহ, পুরোটা ভুল হয়ে যায়, মানে ভুল হবে না, পুরোটা কেন ভুল হবে, তুমি ভেবে লিখবে, মানে এতটা নেগেটিভ ভাবে এগোচ্ছ কেন? ভুল হলে রিহার্সালে হোক, বারবার বলছি, প্র্যাকটিসে হোক, কিন্তু পরীক্ষায় গিয়ে পুরো ভুল হবে না। পুরো পুরো ভুল হয়েছে মানে তুমি বুঝতেই ভুল করেছো, কম্প্রিহেন্ড করতেই পারোনি। কম্প্রিহেন্ড করতে না পারলে তো সমস্যা, তখন পুরো কেটে আবার লিখতে হবে, কিন্তু সেটা ডিজায়ারেবল নয়, আকাঙ্ক্ষিত নয় সেটা। তারপর আর স্যার বলছে যে নতুন ওয়ার্ড কোথা থেকে পাবো, কোনো লেখক বা লেখা পড়লে কি সুবিধা হবে, একটু সাজেশন দিন। হ্যাঁ, ওই যে বললাম একটু আগেই, যদি পড়ার অভ্যেস থাকে তো খুব ভালো, তাহলে তুমি পারবে। সেখানে তুমি দেখবে নিজের মধ্যেই একটা লেখা ডেভেলপ করে যাচ্ছে। তুমি মূল প্যাসেজ পড়লে, কোশ্চেনটা দেখলে, আবার পড়লে, মার্কিং করলে, কোশ্চেন বন্ধ করে ঠান্ডা মাথায় 2 মিনিট ভাবলে, দেখলে লেখা আস্তে আস্তে তোমার চলে আসছে। সুতরাং এটা হয়ে যাবে, এটা সমস্যা হবে না। এবার তুমি যদি এই কারণে গল্পের বই পড়া লেখা শুরু করো তাহলে কিন্তু মুশকিল, তাহলে তাহলে তুমি অ্যাচিভ করতে পারবে না, কারণ তখন ওই পড়াটা, গল্পের বই পড়া বলো যাই বলো না কেন, সেটা তোমার আনন্দের বিষয় হবে না, সেটা একটা প্রেশার হয়ে যাবে। তো প্রেশার নিয়ে তো কাজ হবে না। যদি অভ্যেস থাকে তো ভালো, অভ্যেস না থাকলে এই কারণে নতুন করে শুরু করে খুব লাভ হবে না। হ্যাঁ, এইটা করতে গিয়ে হয়তো দেখা গেল তোমার নেশার মতো হয়ে গেল ব্যাপারটা, দেন ইটস পজিটিভ, ঠিক আছে। তারপর স্যার একটা বড় প্রশ্ন আছে স্যার, এবিপি তে তো নিজেদের মতো বানান লেখে, আবার একাডেমি এখন শুনছি নাকি বানানের একটু পরিবর্তন করছে, যুক্তাক্ষর নতুন রকম ভাবে লেখে। আমরা পুরনো যেরকম পড়েছি সেই রকম বানান চলবে তো? প্রথম কথা হচ্ছে এবিপি কোনো অথরাইজড সংস্থা নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বাংলা একাডেমি যেটা রয়েছে, বাংলা একাডেমি বানান বিধি এখন বোধহয় আর প্রত্যেক বছর হয় না। আমি নিজে অত্যন্ত ফ্রাস্ট্রেটেড হয়ে এই কেনা ছেড়ে দিয়েছি। বাংলা একাডেমি বানান বিধি প্রত্যেক বছর একটা করে পাবলিশ হতে হবে, এবং প্রত্যেক বছর যতবার বইটা ছাপা হতো ততবার পাল্টাতো।
তার ফলে মুশকিল কি, বাংলা একাডেমি বানান বিধিতেই বলছে কাহিনী বানান কয়াকার হয় হর্ষই নয় দীর্ঘই, আবার ওই বাংলা একাডেমি বানান বিধি বলছে কাহিনী বানান দুটোই হর্ষই, হর্ষই দীর্ঘই হবে না। এবার তুমি বলবে যে এই তো আমি হর্ষই দীর্ঘই লিখেছি বাংলা একাডেমি বানান বিধি অনুযায়ী, কেন? এই যে আমার কাছে এটা আছে। আমি বলবো না, আমি দুটোই হর্ষই লিখেছি, এই যে আমার কাছে এটা আছে। সুতরাং এটা খুব অন্যায্য বিষয়, যে বিষয়টা আমি নিজেই শিওর নই সেটা তোমাকে প্রেসক্রাইব করবো কি করে, সেটা তো সম্ভব নয়। একটা সাধারণ রুলস কিন্তু মেনে চলবে, যুক্তাক্ষর যা ছিল তাই থাকবে, যুক্তাক্ষর নিয়ে কোনো সমস্যা নেই। মূল সমস্যাটা হয় হর্ষই দীর্ঘই, হর্ষও দীর্ঘ, এই বিষয়গুলো নিয়ে। এখন সেটা করতে গেলে আবার বানানের একটা সেপারেট ক্লাস হয়ে যাবে, মানে প্রত্যেকটা বানানের পিছনে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, নিয়ম ছাড়া কোনো বানান হচ্ছে না বাংলায়, প্রত্যেকটার পিছনে একটা সূত্র আছে, সেই সূত্র মেনে হচ্ছে। সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখো, তৎসম শব্দ যেগুলো অরিজিনাল সংস্কৃত শব্দ সেখানেই একমাত্র দীর্ঘস্বর থাকবে, বাকি সব ক্ষেত্রে দীর্ঘস্বর বর্জনীয়। তার মানে বাড়ি, এই যে থাকার বাড়ি, বয়াকার ডয় শূন্য রয় দীর্ঘই একসময় লেখা হতো, এখন লেখা যাবে না, বয় শূন্য রয় হর্ষই হবে, কারণ এটা তৎসম শব্দ নয়, আর বাংলা ভাষায় দীর্ঘস্বর আমরা উচ্চারণ করি না। কিন্তু নদী যদি লিখি, নদী তৎসম শব্দ সংস্কৃত, যদিও আমরা নদী বলছি না, দীর্ঘস্বর উচ্চারণ করছি না, তবু এটা দয় দীর্ঘই থাকবে, কারণ এটা তৎসম শব্দ, অরিজিনালি দীর্ঘই আছে। যেমন আরেকটা উদাহরণ দিই, খুব ভুলটা দেখা যায় রাস্তাঘাটে এই কয়েক মাস পরে, এবার আবার দেখা যাবে কিনা আমি জানি না, যা সিচুয়েশন তাতে, সেটা হচ্ছে দুর্গা। দুর্গা বানান যত্রতত্র দয় দীর্ঘ গয়রে ফাঁকার, এর চাইতে বড় অপরাধ বোধহয় দুর্গাপূজায় আর কিছু হয় না। দুর্গা বানান সবসময় দয়ের হর্ষও হবে। কেন হবে না? খুব সহজ একটা সিম্পল ফর্মুলা আছে এখানে। যেখানে দয়ে দীর্ঘও তুমি দিচ্ছ, একটা ক্ষেত্রেই শুধু দয়ে দীর্ঘও হয়, কোথায়? যেখানে কোনো ডিস্টেন্স বোঝায় বা দূরত্ব বোঝায় সেখানেই দয়ে দীর্ঘও হয়, বাকি কোনো জায়গায় দয়ে দীর্ঘও হয় না। দুর্গা শব্দে কি কোনো দূরত্ব বোঝাচ্ছে না তো, তাহলে দয় হর্ষ। যখন বলা হচ্ছে যে দুরন্ত, দুরন্ত শব্দে কোনো দূরত্ব বোঝাচ্ছে, দূরত্ব কোনো মিনিং আসছে না, তাহলে দয়ের হর্ষ। ডিস্টেন্স বা দূরত্ব যদি কোনো শব্দের অর্থ হয়, সেখানে যদি দয় কোনো একটা হর্ষ দীর্ঘ দিতে হয়, সেখানেই দীর্ঘও হবে, বাকি কোনো জায়গায় দীর্ঘও হবে না। দুর্গা দয় হর্ষ আর দুর্গ দয় হর্ষ, দয় দীর্ঘও কখনোই নয়। দুর্গ শব্দে কোনো ডিস্টেন্স বোঝাচ্ছে না তো, যেখানে যেখানে দয় দীর্ঘ দেখেছো সেটা ভুল আছে। দুর্গ বানান অলওয়েজ দয় হর্ষ, সব সময়। এরকম রুলস গুলো জানতে হবে, তবে তোমরা চেষ্টা করবে স্ট্যান্ডার্ড যে বানান সেটা লিখতে, এবিপির বানান নয়। ঠিক আছে, তারপর নেক্সট ক্লাস শেষ করবো এবার আস্তে আস্তে। হ্যাঁ স্যার, আর লাস্ট কোশ্চেন একটাই আছে, একজন লিখেছে স্যার প্রদীপের তলায় থেকে যায়, এই সেন্টেন্সটাকে ভালো বাংলায় কিভাবে লিখবে? প্রদীপের তলায় থেকে যায়, আচ্ছা, এটা তো একটা মানে কথার, যেটা যে প্রদীপের নিচে অন্ধকার বলা হয়, তাহলে এটাকে এইভাবে বলতে পারি যে তারা প্রচারের আলোয় আসেন না, এরকম লিখতে পারি। আমরা এরকম লিখতে পারি যে তারা সামনের সারিতে কখনো দেখা দেন না, সেটাও লিখতে পারি। প্রদীপ শব্দটা ব্যবহার করব না, এটাই তো মনে বোঝাতে চাওয়া হচ্ছে যে প্রদীপের তলায় থেকে যান, সেটাকে ঘুরিয়ে দিয়ে লেখো, ব্যাস, এই তো। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আই হোপ যে লাস্ট কোশ্চেন, আরেকটা কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন। হ্যাঁ, সেটা হাতের লেখা কি ম্যাটার করে? হ্যাঁ, অবশ্যই করে, অবশ্যই করে, কিন্তু এখন আর ভেবে লাভ নেই ওটা। এখন আর বসে বসে হাতের লেখা প্র্যাকটিস করা যাবে না। একটা সহজ ফর্মুলা বলে দিই, আমি বোধহয় প্রথম ক্লাসে বা যখন আমরা ক্লাস করতাম তখন আমি বোধহয় বলেছিলাম, যাদের হাতের লেখা একটু ছোট, একটু জড়ানো, তারা একটা কাজ করবে, তারা ওই চেষ্টা করবে নীল কালিতে লিখতে, কালো কালিতে লিখবে না। আর যাদের গোটা গোটা হাতের লেখা, তারা কালো কালি নীল কালি ব্যবহার করতে পারো। ছোট হাতের লেখায় কালো কালি প্লিজ ব্যবহার করো না, পড়তে খুব অসুবিধা হয়, চোখে প্রচন্ড প্রেসার পড়ে। এটা হ্যাঁ পিএসসির কোনো নিয়ম নয়, কিন্তু এটা একটা জাস্ট বলতে পারো আমাদের সাজেশন অভিজ্ঞতা থেকে, যে কেন সেই কমফোর্ট জোনটাই আমি এক্সামিনারকে রাখবো, সেই কমফোর্ট জোনটায় রাখা কিন্তু ম্যাটার করে। এবার তুমি খারাপ হাতের লেখা লিখলে ভালো, এক্সামিনার করতেই পারলেন না, তা কি লাভ হলো? তাতে লাভ নেই তো। তার ফলে একটু যেন পাঠযোগ্য হয়, তাহলে হবে। বেশ, তাহলে এবার তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিসটা করবে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন রয়েছে সেখান থেকে প্র্যাকটিস করো। এছাড়া তো আর প্র্যাকটিসের সেরকম জায়গা আছে বলে, হ্যাঁ কয়েকটা বই বোধহয় ওই ওরিয়েন্টাল পাবলিকেশনে রয়েছে, সেইটা আমি জানি না যে কতটা এফেক্টিভ হবে, আমার মনে হয় না খুব একটা এফেক্টিভ। আচ্ছা, একজন বোধহয় প্রশ্ন করলো 10-এর মধ্যে
কত নম্বর ওঠে এরকম কিছু বোধ হয় নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এটাই লাস্ট কোশ্চেন নিচ্ছি। 10-এর মধ্যে 11 উঠবে না, ম্যাক্সিমাম 10 উঠতে পারে। সুতরাং কত নম্বর ওঠে না ভেবে তুমি কত পাবে ভাবো। নম্বর আমাদের এক্সামিনার দেন না, আমরা পাই। এবার আমি পাওয়ার জন্য তাকে কতটা স্কোপ দিচ্ছি। 11 তো উঠবে না, ম্যাক্সিমাম 10 উঠবে, 10-এর মধ্যে আর কি উঠবে। সুতরাং এইভাবে ভাবো বিষয়টাকে, কত ওঠে ভেবো না। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে আমি এন্ড করছি।